সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক ইউটিউব আইডি বা ইউটিউব চ্যানেল নাইমিলিতে। তো আজকে আর খুব বেশি কথায় যাচ্ছি না, সরাসরি পয়েন্টে যাচ্ছি। নিশ্চয়ই সবাই ফেসবুক জুড়ে একটা খবর সবাই দেখছেন যে আমাদের বাংলাদেশের যে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের একজন মেধাবী ছাত্র 17তম ব্যাচের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যেই ডিপার্টমেন্ট আছে এটার 17তম ব্যাচের স্টুডেন্ট হচ্ছে আবরার ফাহাদ, যিনি আপনার গত রবিবার নিহত হয়েছেন। এখন কে বা কাহারা মেরেছে এটা নিশ্চয়ই অনেকের সামনে চলে এসেছে, আমরা আমাদের আগের ভিডিওতে বলেছি। ইভেন আপনার ঢাকা মহানগর গোয়েন্দা, তারপর হচ্ছে আরও যেই পুলিশ প্রশাসন সবাই মিলে আপনার বুয়েটে থাকা যে সিসিটিভি আছে সেটার ফুটেজ দেখে 9 জনকে শনাক্ত করেছে, 4 জন অ্যারেস্ট হয়েছে, বাকিরা অ্যারেস্ট হয়নি। এখন এই সিসিটিভি ফুটেজে আমরা অতীতেও এখানে একটা কথা বলে রাখা ভালো, অনেক সময় চোখের সামনে সব কিছু ঘটে কিন্তু কেন জানি পরে এগুলো উল্টাপাল্টা আবার রটে, বুঝছেন? তো আমরা আশা করব এই ব্যাপারে যাতে এরকম না হয়। হওয়ার সম্ভাবনাটা একটাই কারণ, ছাত্রলীগের পোলাপাইন ওই যে ক্ষমতায় থাকলে যেটা হয়, এই যে আমি কথা বলছি হতেও পারে কোন দিন আমারে মাইরা ফেলে বাংলাদেশ গেলে, হতে পারে ভাই। কারণ আবরার ফাহাদ হত্যার বিষয়ে যেই পিছনে আলোচনাটা খুব সামনে এসেছে সবগুলো মিডিয়া থেকে, সেটা হচ্ছে গত 5ই অক্টোবর আবরার ফাহাদ তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। আর সেই স্ট্যাটাসটা ছিল ভারত সম্পর্কিত, ভারত এবং বাংলাদেশের মধ্যে যে লেনদেন বন্ধুত্ব সম্পর্ক সেটার উপর ডিপেন্ড করে তিনি একটা তার ভিন্নমত পোষণ করেছিলেন, যেটা সবার রাষ্ট্রীয় নাগরিক অধিকার। রাষ্ট্রীয় অধিকার আমি ভিন্নমত পোষণ করতেই পারি, তবে গালাগালি করে নয়, যৌক্তিকভাবে। তো আবরার ফাহাদের স্ট্যাটাসটা খুবই যৌক্তিক ছিল, তিনি তার মতো করে প্রকাশ করেছেন। এখন এই স্ট্যাটাসের জের ধরে তাকে মেরে ফেলা প্লাস তাকে শিবির হিসাবে সন্দেহ করা, আমি একটু বিশ্লেষণ করছি, আপনারা বুঝবেন। আমি হুবহু তার স্ট্যাটাসটা বলছি যে 5ই অক্টোবর তার ফেসবুক থেকে একটা পোস্ট শেয়ার করা হয়। আর সেই পোস্টের কারণ ছিল আমাদের প্রধানমন্ত্রী আপনারা কিছুদিন আগে ভারত সফর করে এসেছেন, তো আমাদের তিস্তা নিয়ে যেই লম্বা সময়ের একটা ঝামেলা আছে ভারতের সাথে, সেটা কিন্তু আপনার ভারতের বেশ কয়েকটা সরকার চেঞ্জ হলেও তিস্তা কিন্তু বাংলাদেশকে তারা দিচ্ছে না। তিস্তার ব্যাপারটা অমীমাংসিত। ইভেন এবার যেটা হয়েছে যে আমাদের ফেনী নদীর প্রায় আপনার 1.5 কিউবিক পানি প্রতি বছর আপনার ভারত নিবে, তারা এটা পান করার জন্য পরিশুদ্ধ ফিল্টারিং সিস্টেমে। তো এই সিদ্ধান্তে অনেক বাঙালি হতাশ ছিল, রাগান্বিত ছিল, ক্ষোভ ছিল, আমারও ছিল। তো আবরার ফাহাদ তিনি সোশ্যাল অ্যাক্টিভিস্ট, কিছুটা মাঝে মাঝে ফেসবুকে স্ট্যাটাস আপডেট করেন, আমাদের মতোই ধরতে গেলে, তবে হয়তো এতটা আলোচিত না, তারপরেও তিনি করেন। তো তার এই কাজের কারণে ওই দিন তিনি সেম পোস্টটা দিয়েছিলেন। এই পোস্টটাতে কী ছিল, তাকে কেন শিবির সন্দেহ করা হলো, কেন তাকে ভারত বিরোধী মনে করা হলো? পোস্টটা পড়লে স্বাভাবিকভাবে বোঝা যায় যে তিনি ভারতের ব্যাপারে ভিন্নমত পোষণ করেন। তো পোস্টটাতে ছিল আপনার প্রথম ছিল যে 1947 সালে ভারত এবং পাকিস্তান যখন আপনার আলাদা হয়ে যায় ব্রিটিশদের বিদায়ের পর, তখন পশ্চিম অঞ্চলে কোনো সমুদ্র বন্দর ছিল না পশ্চিমাংশে। তখন কিন্তু আপনার পূর্ব পশ্চিম পাকিস্তান একসাথে ছিল 1947-এ। তো সে সময় ক্ষমতাসীন সরকার, মেবি আপনার পশ্চিম পাকিস্তানের সরকার যিনি ছিলেন, যারা ছিলেন আমার নাম জানি না, তারা ভারতের কাছে আপনার 6 মাসের জন্য কলকাতা যেই সমুদ্র বন্দর আছে সেটা ব্যবহার করার জন্য তারা অনুমতি চেয়েছিল, কারণ আপনার তাদের কাছে ওই পরিমাণ অর্থ ছিল না বা ওইটা ওই মুহূর্তে সম্ভব ছিল না। তো ভারত আপনার সেই প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করে দিয়ে বলেছে যে আপনারা নিজেরা নিজেদের ব্যবস্থা করেন। পশ্চিমবঙ্গে বা পশ্চিম অঞ্চলে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যখন একসাথে ছিল তখনকার ঘটনা এটা। তো এরপরে আপনার পূর্ব পশ্চিম পাকিস্তানের আর্থিক ইনভেস্টে মংলা সমুদ্র বন্দর আপনার স্থাপন করা হয়, মংলা সমুদ্র বন্দর। তো আবরার ফাহাদ দুঃখ করে বলেছেন যে সেই মংলা সমুদ্র বন্দরই এখন ভারতের জন্য আমরা বিনা বাধায় বা বিনা কি বলে যে সিস্টেমে তাদেরকে আমরা এটা ব্যবহার করার সুযোগ দিয়ে দিয়েছি, যেখানে ভারত আমাদেরকে ওই সময় প্রত্যাখ্যান করেছিল। এটা ছিল তার প্রথম নাম্বার স্ট্যাটাসটার প্রথম অংশ। দ্বিতীয় স্ট্যাটাসে তিনি লিখেছেন নদীর ব্যাপার নিয়ে। তো ভারতের একটা নদীর নাম হচ্ছে কাবেরী নদী। তো এই কাবেরী নদী নিয়ে ভারতের 2টা রাজ্য, কানাড়ি এবং তামিল, এই 2 রাজ্যের মধ্যে কাবেরী নদীর পানি ভাগাভাগি নিয়ে আপনার এক ধরনের ঝামেলা আছে। তো তিনি লিখেছেন যে স্ট্যাটাসটা এরকম ছিল যে কাবেরী নদীর পানি নিয়ে কানাড়া এবং তামিলরা একে অপরের সাথে কামড়াকামড়িতে ব্যস্ত। সেইখানে যেখানে ভারতের একটা রাজ্যই তার অন্য রাজ্যকে, এক দেশের ভিতরে এক রাজ্য অন্য রাজ্যকে পানি দিচ্ছে না, সেইখানে তারা আমাদেরকে বাংলাদেশে তিস্তার পানি দিবে বা অন্য পানি দিবে সেটা আশা করা বোকামি। আর বরঞ্চ আমরাই উল্টাই 1.5 লক্ষ কিউবিক পানি প্রতি বছর তাদেরকে নেওয়ার জন্য অনুমতি দিয়েছি। এটা তার স্ট্যাটাস নাম্বার 2 ছিল। একটা স্ট্যাটাসে 3টা অংশ তিনি লিখেছেন। 3 নাম্বার স্ট্যাটাসটা তিনি যেটা লিখেছেন সেটা হচ্ছে যে আমাদের ইয়ের ব্যাপারে,
প্রাকৃতিক সম্পদ গ্যাসের ব্যাপারে তিনি বলেছেন যে যখন উত্তর ভারতের যে কয়লা রপ্তানি প্রকল্প, যেটা ভারত বাংলাদেশকে পরিবেশ দূষণ সহ নানান কাজে তারা কয়লা রপ্তানি বন্ধ করে দিয়েছে, সেইখানে বাংলাদেশ ভারতকে গ্যাস দিবে সেই চুক্তি করে আসতেছে, যেখানে গ্যাসের অভাবে বাংলাদেশের ভিতরেই আপনার কি বলে যে অনেক কলকারখানা বন্ধ। তো সেইখানে বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্ত কি যৌক্তিক কিনা, এরকম একটু স্ট্যাটাস ছিল। আর লাস্টে একটা কবিতার 4 লাইন লিখেছেন। কবি নিশ্চয় তখন ভাবেননি যে এই কবিতার কারণে কোনো এক সময় কোনো একজনের জীবন যাবে। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ আছে কোথা, আপনার কথা ভুলিয়া যাও। এভাবেই তার স্ট্যাটাসটা ছিল। সামান্য 19-20 আমার বলাতে হচ্ছে, এটাই মেইন স্ট্যাটাস ছিল। এখন তাকে কেন শিবির মনে করা হয়েছে, এখানে আপনি যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করেন, 1947-এ বাংলাদেশ, এবং তখন বাংলাদেশ ছিল না, ওটা ছিল পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। তা আমার মনে হয় ছাত্রলীগের যারা এই কাজটা করেছে, ইভেন এটা নিয়ে সরাসরি আওয়ামী লীগের যে জেনারেল সেক্রেটারি আছেন কি বলে উবায়দুল কাদের সাহেব, তিনিও বলেছেন যে মতের পার্থক্য হলে মেরে ফেলা হবে, এটা কোনো কথাই না। এটা কিন্তু এখন এই যে ভারতের এই স্ট্যাটাসটার মতের কারণে এটা নিয়ে কিন্তু মেইন ইস্যুটা আসছে, যে স্ট্যাটাস দেওয়ার একদিন পরেই, কিছুক্ষণ সময় পরে তাকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে ছাত্রলীগের নেতারা এভাবে তাকে স্টাম্প দিয়ে পিটিয়ে মেরে ফেললো। আর এটা খুব বড় একটা ইস্যু হয়ে সামনে আসছে এখন। আর এই মুহূর্তে আমি যখন এই ভিডিওটা আপলোড করছি, লাস্ট যতগুলো সংবাদপত্র বা আপডেটিং আসছে অনলাইনে, যে ভারত বিরোধী বা ভারতের প্রতি ভিন্ন মত পোষণ করার স্ট্যাটাসটাই বেসিক্যালি আবরার ফাহাদের জন্য তার জীবনের মরণের কারণ হয়ে যাবে, সেটা হয়তো ভাবে নাই। তো দেখা গেছে যে আপনার এটার ব্যাপারে সবাই খুব সচেতন এই মুহূর্তে। তো সম্ভবত যারা ছাত্রলীগের কর্মীরা ছিল আপনার বুয়েটের মধ্যে, তারা হয়তো তার স্ট্যাটাসের প্রথম অংশে ওই যে পশ্চিম পাকিস্তান তো তখন আমাদের সাথে ছিল, আমরা তো বাংলাদেশ হইনি, কেন সে পাকিস্তানের পক্ষ টানলো, হতে পারে হয়তো এটাকে ইস্যু করে শিবিরের লোক কিনা, তাকে ডেকে এনে তার কাগজপত্র এসে। আবার ফাহাদ নিয়মিত নামাজ পড়তো, তার বন্ধু বান্ধব সহপাঠী, তার মায়ের যে বক্তব্য সেখান থেকে আমরা দেখেছি যে সরাসরি সে কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না। তো সেই কারণে আপনার হয়তো নামাজ পড়লো হয় আর কি। হ্যাঁ, নামাজ পড়লো যদি শিবিরের কর্মীরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়া যায়, তাহলে আমরা ভালো, এটা ভালো জিনিস, গান্দা রান্নার থেকে বৈশা। তবে আমি আমার এই চ্যানেল থেকে একটা কথা আমি বলবো সবার উদ্দেশ্যে, ছাত্র রাজনীতিটা ছিল ছাত্রদের কল্যাণের জন্য। এই মুহূর্তে সারা বাংলাদেশে প্রতিটা ছাত্র সংগঠন যখন যারা ক্ষমতায়, এতটা ক্ষমতার অপব্যবহার করে আছে, হাতে গোনা 5% স্টুডেন্ট আছে যারা ভালো ছাত্র রাজনীতি করে, বাট 95% ছাত্র রাজনীতি করাপ্টেড। এটাকে আমার মনে হয় অন্তত কিছু কিছু বিশ্ববিদ্যালয় থেকে, যেগুলো দেশের লিডিং ইউনিভার্সিটি, বুয়েট মেডিকেল, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ, এই যে মানে পূর্ণাঙ্গ ইউনিভার্সিটিগুলো, এগুলো থেকে এগুলো বন্ধ করা উচিত। সম্ভব হলে সারা বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া উচিত। কারণ ছাত্র বয়সে সে পড়াশোনা করবে, এই রাজনীতি করতে যেয়ে সে নিজের জীবন দেয়, অন্যকে মেরা ফেলে, একটা ফ্যামিলি শেষ করে দেয়। তবে এখানে একটা শঙ্কার বিষয়, যদি আমার বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি পূর্ণ আস্থা আছে, মাঝে মাঝে এটা নড়ে যায় এই কারণে যে বিশ্বজিতের যখন মার্ডার হয়েছিল, টোটালি সিসিটিভি ফুটেজ ছিল। নয়ন বন্ডের মার্ডারের টোটালি সিসিটিভি ফুটেজ ছিল। যে রিফাতকে যখন হত্যা করে, সেখানে আরো 2-1 ছবি ছিল। এখন নয়ন বন্ড ছাড়া কারো কোনো আর আপডেটিং পাইনি। নয়ন বন্ডে আপনার ক্রস ফায়ারে মারা গেছে। তো আপনার বুয়েটের যে শাখা ছাত্রলীগ, বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি যিনি জামিউস সানি, তিনিও একটা সুন্দর কথা বলেছেন যে এটার জন্য তারা দুজনের তদন্ত কমিটি করছেন, এগুলোর রিপোর্ট কতটুকু আসবে সেটা ইম্পর্টেন্ট না। তবে তিনি বলেছেন যে এটার সাথে ছাত্রলীগ জড়িত যদি থাকে, আর জড়িত থাকে মানে কি, এটা তো প্রমাণই হয়ে গেছে, আর পিছনে যদি অন্য কারণও থাকে, এটার ব্যাপারে ছাত্রলীগ থেকেও ব্যবস্থা নেওয়া হবে। প্লাস হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীকে তিনি বলেছেন বা সরকার কাছে দাবি করেছেন, অপরাধীর কোনো দল নাই। আর আপনাদেরকে বলি, যারা চোখে ছাত্রলীগের চশমা, ছাত্র দলের চশমা, ছাত্র শিবিরের চশমা দিয়ে হাঁটেন, ভাই সবসময় সব বিষয়তে রাজনীতি খোঁজা যাবে না। অপরাধ যারা করে, মার থেকে মাসির দরদ বেশি হয় মাঝে মাঝে। আরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী হবে খালেদা জিয়া, তোমার এত দরদ কেন? ভারতের লগে তোমার কি হয়েছে? পাকিস্তানের সাথে তোমার কি হয়েছে? বলতেই পারি আমি পাকিস্তানের বিরুদ্ধে, বলতেই পারি আমি ভারতের বিরুদ্ধে, তুমি সুযোগ পেলে মানে মাইরা ফেলবা, কোপাই ফেলবা, কেন? মানে এই ধরনের টেন্ডেন্সি আমাদের সাধারণ মানুষদের মধ্যে কেন এই অপরাজনীতি আমাদের ভিতরে? তো আমি আমার একটা দাবি সঠিকভাবে রেখে যাচ্ছি। হইতে পারে ভাই কোনোদিন শুনতে পারেন যে আমারও কোপাইয়া রক্তাক্ত করে ফালাই রাখছে, কারণ আমি যেসব ইস্যুতে কথা বলি, আমার যে অবশ্য কে মার এটা নিয়ে টেনশন, কারণ আমার অনেক ভিডিও ভারতের বিপক্ষে যায়, অনেকগুলো পাকিস্তানের বিপক্ষে যায়, অনেকগুলো বাংলাদেশের বিপক্ষে যায়, অনেকগুলো হিন্দুদের বিপক্ষে যায়, অনেকগুলো মুসলিমদের বিপক্ষে যায়। তা আমার মৃত্যু যে কার হাতে আল্লাহ ভালো জানে, যখন হবে সেটা আর দেখবেন। তবে কথা বলতে গেলে এই ধরনের মুখ বন্ধ করার নানান প্রচেষ্টা সবসময় চালানো হয়। তবে ছাত্রলীগ বর্তমানে খুবই বেপরোয়া, লাগামহীন অবস্থায়, অধিকাংশ নামধারী ছাত্রলীগের কর্মীদের কারণে ছাত্রলীগ দিনে দিনে একটা করাপ্টেড সংগঠনে পরিণত হচ্ছে। সরকারের উচিত
এটাকে থামানো এবং স্ট্রংলি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা। যদি আমার সাথে একমত হন কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।